হরিদাস চন্দ্র ওরফে তাওহিদকে গাইবান্ধার পলাশবাড়িতে ৮১ ফুট উচ্চতার এশিয়ার সর্ববৃহৎ রাম বিগ্রহ বা রাম মূর্তি নির্মাণের ঘোষণা দিয়ে হঠাৎ করেই আলোচনায় আসেন হরিদাস চন্দ্র তরণী দাস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাধারণ জীবনযাপন করলেও তার ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা বা এমএফএস এর হিসাবে ৯,৩৫,০০,০০০ টাকার বেশি লেনদেন হয়েছে। ছিলেন সাধারণ দিনমজুর, কিন্তু নিজের নামে থাকা ৯টি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে কোটি কোটি টাকা। আবার তিনিই ছিলেন এশিয়ার সর্ববৃহৎ রাম মূর্তি নির্মাণ চেষ্টার মূল উদ্যোক্তা। পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের গোপীনাথ চন্দ্র তরণী দাসের ছেলে হরিদাস চন্দ্র তরণী দাস। গোপীনাথের ৬ ছেলে মেয়ের মধ্যে হরিদাস চতুর্থ। স্থানীয়রা স্ট্রিমকে জানান, হরিদাসের বাবা সংসারে অভাবের কারণে কখনো অন্যের শূকরের পাল দেখভালের কাজ, কখনো বা বাঁশের ডালি কুলা চালুন তৈরি করে বাজারে বিক্রি, আবার কখনো সামান্য বেতনে শ্যালো মেশিন চালানোর কাজ করতেন। বড় সংসারের হাল ধরতে গিয়ে গোপীনাথ ঋণগ্রস্ত হয়ে পড়েন। বলা যায় অভাব অনটনের মধ্যেই কেটেছে হরিদাসের ছেলেবেলা। গত ১২ জুলাই রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হরিদাসের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেন সিআইডির উপপরিদর্শক সাইফুল ইসলাম। মামলায় হরিদাস ছাড়াও অজ্ঞাত পরিচয়ে আরও দুজনকে আসামি করা হয়েছে। সিআইডি জানায়, প্রায় ১ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হরিদাসের বিষয়ে বিভিন্ন অভিযোগ নজরে আসার পর এই অনুসন্ধান শুরু হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত হরিদাসের নামে থাকা ৯টি অ্যাকাউন্টে বিপুল অঙ্কের এসব লেনদেন হয়। এর মধ্যে ডাচ বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট রয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডাচ বাংলা ব্যাংকের উত্তরা রবীন্দ্র সরণী শাখার একটি হিসাবে। সেখানে জমা হয়েছে ৪,৩২,০০,০০০ টাকার বেশি। এছাড়া পলাশবাড়ি ও ময়মনসিংহ শাখা এবং অন্যান্য এমএফএস হিসাব মিলিয়ে তার অ্যাকাউন্টে মোট ৯,৫২,৫২,৪৫১ টাকা জমা হয়। এর মধ্যে তুলে নেওয়া হয়েছে ৯,৬৫,৬৫,৫২৮ টাকা। সিআইডির অনুসন্ধানে দেখা গেছে, মোহাম্মদ সুজন নামের এক ব্যক্তি বিভিন্ন সময়ে হরিদাসের ডাচ বাংলা ব্যাংকের ২টি হিসাবে ২,২১,৯৭,০০০ টাকা জমা দিয়েছেন। সিআইডির ধারণা, দেশি বিদেশি মুদ্রা পাচার ও হুন্ডির মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে। অন্যদিকে গ্রেফতারের পর সিআইডির ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়, হরিদাস এইচএসসি পাশের পর ২০১০ সালে অবৈধভাবে ভারতে যান, পরে আবার দেশেও ফেরেন। ২০১৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে তাওহিদ ইসলাম নাম ধারণ করেন। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, মুসলিম মেয়েকে বিয়ের জন্য ২০১৯ সালে হরিদাস ধর্মান্তরিত হয়ে নাম রাখেন তাওহিদ ইসলাম। হরিদাস ওরফে তাওহিদ তার শ্বশুরের পরিচয়ে ময়মনসিংহের ফুলবাড়ি এলাকায় কিছু জমি কেনেন। শ্বশুরের মাধ্যমে স্থানীয়দের কাছে নিজেকে একজন বিত্তশালী হিসেবে উপস্থাপন করেন। পাশাপাশি প্রচার করতে থাকেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের প্রোটোকল অফিসার। এই পরিচয় দেওয়ায় অনেকে প্রলুব্ধ হয়ে চাকরি, বদলি, টেন্ডার সহ বিভিন্ন বিষয়ে তদবির নিয়ে তার কাছে আসা শুরু করেন। এ সুযোগ কাজে লাগিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন হরিদাস। তবে হরিদাসের বিয়ে এবং ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তনের তথ্যটি স্ট্রিম স্বতন্ত্রভাবে যাচাই করতে সক্ষম হয়নি। অবশ্য ২০২২ সালে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে একবার গ্রেফতার হয়েছিলেন। ওই সময় র্যাব জানিয়েছিল, প্রতারণার টাকায় ২০১৯ সালে ময়মনসিংহের ফুলবাড়ি এলাকায় প্রায় ১ বিঘা জমিতে প্যারিস সুইমিং পুল এন্টারটেইনমেন্ট পার্ক নামে একটি রিসোর্টের কাজ শুরু করেন হরিদাস। রিসোর্টের কাজের জন্য বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতেই ২০২২ সালে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছিলেন হরিদাস চন্দ্র দাস ওরফে তাওহিদ। কিছুদিন জেল হাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্তি পেয়ে পালিয়ে থাকেন তিনি। সিআইডির এক কর্মকর্তা স্ট্রিমকে জানান, হরিদাস একসময় এতিমখানায় ছদ্মবেশে পড়াশোনাও করেছেন বলে তথ্য রয়েছে। সাবেক এক প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি সহ নানা বিষয়ে তদন্ত চলছে। তিনি ২০০৬ সালে ভারতে যাওয়ার কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তিনি দেশে ফেরেন। তবে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এখনও ভারতে বসবাস করছেন। হরিদাস প্রথম আলোচনায় আসেন ২০২২ সালের নভেম্বরে। সেই সময় দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনের মূল বক্তব্য ছিল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও র্যাবের যৌথ অভিযানে রাজধানীর বনানী থেকে দুজন গ্রেফতার হন। তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রোটোকল অফিসার পরিচয়ে প্রতারণা করতেন। দুজনের একজন ছিলেন হরিদাস চন্দ্র। পরদিন র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার
সংস্থার তৎকালীন পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সেখানে জানানো হয় হরিদাস বিভিন্ন সময়ে নিজেকে তৎকালীন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার পরিচয় দিতেন এবং বিশ্বাসযোগ্যতা অর্জনে প্রধানমন্ত্রীর সঙ্গে নিজের এডিট করা ছবি এবং প্রভাবশালী ব্যক্তিদের নামে সেভ করা ভুয়া ফোন কল প্রদর্শন করতেন। 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থানের পর ফের আলোচনায় আসেন হরিদাস। দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর আবারও তাকে পলাশবাড়িতে দেখা যায়। এবার তিনি চন্দ্রপুরের কালী মন্দিরের আধুনিকায়নের কথা বলেন। স্থানীয় একজন বাসিন্দা বলেন, আর এই মন্দিরটা যে নির্মাণ করতেছে সে হচ্ছে হরিদাস চন্দ্র তরিণী দাস। ছোটোবেলায় ওর বাবা ডালিগুলা বিক্রি করতো, সবজি বিক্রি করে খাইতো। হঠাৎ উধাও হয়ে যায় এখান থেকে। তার আবির্ভাব ঘটে আওয়ামী লীগ পালায় যাওয়ার পর 5 আগস্টের পর এখানে মন্দির দেওয়া শুরু করে। হঠাৎ খুব তাড়াতাড়ি করে একটা মন্দির করে ফেলে। আন্দাজে তার একবার এক বক্তব্য আছে। কখনো সে বলে 22 কোটি টাকা, কখনো সে বলে 44 কোটি টাকা। প্রথমে এসে যখন সে বক্তব্য দিয়েছে তখন তার বক্তব্যগুলো আপনারা খুঁজতে পাবেন। সে বলছে যে এখানে 1 টাকাও কেউ দেয়নি। আমার একটা রিসোর্ট আছে ময়মনসিংহে, কত বিঘা জমি, দিনে 2-3 লাখ টাকা ইনকাম হয়। স্থানীয়রা জানান 5 আগস্টের পর মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মাণ করার কথা বলে পৃথক দুটি ধর্মাবলম্বী সমাজের লোকজন নিয়ে একটি সমঝোতা বৈঠক করেন হরিদাস। 2025 সালের 1 মে পুরাতন মন্দিরের অবকাঠামোর পরিবর্তন ও আধুনিকায়নের কাজ শুরু করেন তিনি। এ সময় তিনি মন্দিরের নাম পরিবর্তন করে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির নামকরণ করেন। 2025 সালের 27 নভেম্বর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের প্রায় 51 ফুট উচ্চতার কৃষ্ণ মূর্তি বা বিগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার ও তার স্ত্রী রোজি কুমার উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানে মনোজ কুমারের পাশে হরিদাস চন্দ্র দাসকেও দেখা যায়। এছাড়া জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই মন্দির উদ্বোধনের মাধ্যমে হরিদাসকে নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। গত 12 জুলাই পলাশবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সিআইডির ফেসবুক পেজে বলা হয়, বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও হরিদাসের ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস হিসাবে জমা ছিল 9,35 লাখ টাকা। এই টাকা বিভিন্ন সময়ে উত্তোলন করার অভিযোগ আনা হয়েছে মামলায়। গ্রেপ্তারের পর 13 জুলাই বিকেলে হরিদাসকে আদালতে হাজির করে 1 সপ্তাহের রিমান্ড আবেদন করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মন্দির নির্মাণের আড়ালে জমি দখল, অবৈধ আয় সহ বিভিন্ন সময় অস্ত্র দেখিয়ে ভয় ও হামলার অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। হঠাৎ করেই বলে পিস্তল বাই করো, গুলি করো, এই লাঠি সোটা বার করো, এই অমুকের ঘর ভাঙ্গো। এই যে আমৃতলা ব্রিজ পার হয়ে যায় সুরুজের বাড়িতে হামলা করছিল। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সবুজ হরিদাসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করে বলেন, তার জমিকে মন্দিরের জমি বলে দাবি করে দখলের চেষ্টা করেছেন হরিদাস। তিনি বলেন, আমার জায়গা তো জায়গা খুঁজছিল পিলিয়ার উঠানোর জন্য। ভাই আশেপাশের জায়গাগুলো ওই জায়গাগুলো সে বলে যে মন্দির পায় 76% জায়গা। মন্দির কোথায় জমি পায়? এই যে ডকুমেন্টস আছে আমার কাছে, এই যে দেখেন ডকুমেন্টস, এই যে 76% জায়গা। এসব অভিযোগের তদন্ত দাবি করে স্থানীয় কয়েকজন বলেন, তো অবৈধ অনেক ব্যবসা আছে, ওর অবৈধ যদি ব্যবসা না থাকতো তাহলে এত কিছু প্রতিষ্ঠানও করতে পারতো না। তদন্ত চাই, আমরা সরকারের কাছে একটাই কথা বলি যে ওর কিছু বিচার করুক, তদন্ত করুক, ও কিভাবে এত টাকার সাম্রাজ্য কিভাবে করে, দেশবাসীর কাছে আমরা এটা জানাই। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান 14 জুলাই মঙ্গলবার সাংবাদিকদের বলেন, হরিদাসের অ্যাকাউন্টে রহস্যজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার নির্দিষ্ট কোনো ব্যবসা বা আয়ের উৎস নেই, অথচ তার হিসাবগুলোতে 9,35 লাখ টাকার বেশি জমা হয়েছে এবং প্রায় সমপরিমাণ টাকা তুলে নেওয়া হয়েছে। এই অর্থের উৎস ও গন্তব্য খুঁজতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া হরিদাসের দাবি, মন্দিরের নির্মাণের জন্য ভক্তরা তাকে এসব টাকা দিয়েছেন, তবে তিনি নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেননি বলেও জানান তিনি। মনিরুজ্জামান বলেন, কোথাও মন্দির বানাচ্ছেন এমন কথা বলে তিনি টাকা নিয়েছেন বলে মনে করা হচ্ছে। তিনি কি বানাবেন সেটি আমাদের তদন্তের বিষয় নয়, আমরা শুধু তার মানি লন্ডারিং এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি।